আচ্ছা, কথা বলিও না। আমরা চলো গতদিন কতটুকু পড়াইছিলাম মনে আছে? যারা ছিলা পড়াগুলা কি পড়ছিলা? হ্যাঁ, পড়া পড়ছিলা? পরীক্ষার পড়া পড়ছো? এই পড়া তো অনেক আগে পড়াইছিলাম না, শুক্রবারে। তোমাদের পরীক্ষা তো আজকে বৃহস্পতিবারে হইলো। একটানা 7 দিন পরীক্ষার পড়া পড়ছো? আচ্ছা, আমরা পীড়ন বিকৃতি এগুলা দেখছিলাম। আজকে আমরা হুকের সূত্র থেকে শুরু করব। তোমরা 9-10-এ মনে হয় পড়ছিলা পীড়ন বিকৃতি কি, তাই না? তো তোমরা যেহেতু পড়ো নাই অনেকে, আমি জাস্ট একটু রিক্যাপ করে নিব 3-4 মিনিট। আচ্ছা, আমাকে বলো তো স্থিতিস্থাপক বস্তু কি ছিল? হ্যাঁ, যে বস্তুর তুমি বল প্রয়োগ করলে বিকৃতি ঘটে এবং বল অপসারণ করলে পূর্বের অবস্থায় ফেরত আসে। এই যে পূর্বের অবস্থায় ফেরত আসার যে ধর্মটা, এই ধর্মটাকে বলবো হচ্ছে আমরা বিকৃতি, সরি স্থিতিস্থাপকতা। যেমন এই যে ধরো একটা রাবার, আজকে নিয়ে আসছি। এই রাবারটাকে ধরো আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, ফোর্স অ্যাপ্লাই করলে পূর্বের অবস্থায় ফেরত আসতেছে না? ভিডিও হচ্ছে না? আচ্ছা, দেখো একটা বস্তুর উপর আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, ফোর্স অ্যাপ্লাই করলে সেটা আবার পূর্বের অবস্থায় ফেরত আসতেছে। এই যে ফেরত আসার যে ধর্মটা, এটাই কি ছিল? স্থিতিস্থাপকতা। এখন বলো, আমি যদি এটার উপর ফোর্স অ্যাপ্লাই করি, এ কি পূর্বের অবস্থায় ফেরত আসতেছে? এও আসতেছে। তুমি তো কতদিন ছিলা? এতে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, দেখো এতে আমি অল্প ফোর্স অ্যাপ্লাই করলে এর বিকৃতি ঘটে যাচ্ছে অনেক বেশি, কিন্তু এতে আমি ওই অল্প ফোর্স অ্যাপ্লাই করলে এর বিকৃতি এত কম হচ্ছে যেটা আমরা খালি চোখে দেখতেছিই না, কিন্তু বিকৃতি হচ্ছে। এবং সেটা আবার তুমি বল অপসারণ করলে পূর্বের অবস্থায় ফেরতও আসতেছে। বুঝতে পারছো? তো এইটাই দেখো, তুমি যে কোনো বস্তু নাও বিকৃতি ঘটবে, তুমি ফোর্স অ্যাপ্লাই করলে বিকৃতি ঘটবে। তোমার বস্তুগুলো কি দিয়ে গঠিত? মেনলি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দিয়ে গঠিত না? তো তোমার যখন দুই পাশ থেকে ফোর্স অ্যাপ্লাই করো, কি হয়? পরমাণুগুলা নিজেদের জায়গা থেকে একটু ডিসলোকেট হয়ে যায় আর কি, সরে যায়। তো তুমি ফোর্স অ্যাপ্লাই করলে এই পরমাণুগুলো তো নিজেদেরকে আবার আকর্ষণও করতেছে, তাই না? তো তুমি যখন ফোর্সটা টান অ্যাপ্লাই করবে, এটা দূরে সরে যাবে, ফোর্সটা ছেড়ে দিলে এই আকর্ষণ বলের কারণে আবার নিজেদের কাছাকাছিও চলে আসবে। বুঝতে পারছো? এখন তুমি যদি অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে এরা এত দূরে সরে যাবে যে আর নিজেদের কাছাকাছি আসতে পারে না। বুঝতে পারছো? এটা ছিল তোমার স্থিতিস্থাপক ধর্ম। এখন আসো, তোমার আরেকটা ছিল স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমাটা কি ছিল বলতো? যে তুমি ধরো একটা বস্তুকে টানলা, যেই পর্যন্ত টানলে এ আবার আগের পজিশনে ফেরত আসে, ওইটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। এখন ধরো আমি এটাকে অনেক বেশি টানলাম, অনেক বেশি টানলে কি হবে? এর অণুগুলা, এই যে এখানে ধরো অণু পরমাণু আছে না, এখানে ধরো অনেকগুলো অণু পরমাণু আছে, তো আমি এদিক দিয়ে এত বেশি ফোর্স অ্যাপ্লাই করলাম যে এগুলো অনেক দূরে দূরে সরে গেছে। তখন আর এদের মধ্যে ওই আকর্ষণ বলটা দিয়েও কাজ হয় না, আগের জায়গায় ফেরত আসতে পারে না। বুঝতে পারছো? এখানে আরো কাহিনী আছে। এরকম পরমাণুগুলা পরস্পরের সাথে লেগে থাকে, স্লাইডিং ঘটে, স্লাইডিং ঘটে গেলে আর আসতে পারে না, ওগুলো লাগবে না। তোমরা জাস্ট অন্তত মনে রাখো, তুমি যদি বেশি পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করো, বিকৃতি এত বেশি ঘটে যে আর পূর্বের পজিশনে ফেরতই আসতে পারে না। তো যে সীমা পর্যন্ত তুমি ফোর্স অ্যাপ্লাই করলে এ পূর্বের পজিশনে ফিরে আসে, এটি হচ্ছে স্থিতিস্থাপক সীমা। এই জিনিসটা আজকে আমাদের লাগবে যে হুকের সূত্র যখন আমরা পড়বো। তোমরা 9-10-এ পড়ছিলা স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, তাই না? তো এটা ছিল। এরপরে আমরা 3টা টার্ম পড়ছিলাম। একটা ছিল, 2টা টার্ম পড়ছিলাম, একটা ছিল বিকৃতি আর একটা ছিল পীড়ন। বিকৃতি জিনিসটা কি ছিল? ধরো এই একটা বস্তু, এই বস্তুতে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, তো ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে? এই বস্তুটা একটু লম্বা হবে না? তো লম্বা হইলে খেয়াল করো, ধরো এটা ডেল পরিমাণ লম্বা হয়েছে, আর এটা দৈর্ঘ্য ছিল হচ্ছে L0। দৈর্ঘ্য কতটুকু ছিল? L0। তাহলে খেয়াল করো, দৈর্ঘ্য বৃদ্ধি করছে কতটুকু? ডেল। তাহলে L0 দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে হচ্ছে ডেল, একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে ডেল এল বাই L0। তো একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাচ্ছে, সেটাকেই বলি হচ্ছে আমরা বিকৃতি। আসলে তোমার এটা দৈর্ঘ্য না, আমরা তো দৈর্ঘ্য দিয়ে বলতেছি, এটা আসলে আয়তনও ঘটতে পারে, আবার আরেকটা আছে কৃন্তন বিকৃতি। বুঝতে পারছো? এটা মেনলি দৈর্ঘ্য বিকৃতি। তো বিকৃতি তোমার 3 প্রকার। একটা হচ্ছে তোমার দৈর্ঘ্য, তারপর হচ্ছে আয়তন, আরেকটা কি ছিল বলতো?
ক্রিন্তন। দৈর্ঘ্যটাই যে এই যে একক দৈর্ঘ্যে তোমার দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাবে ওইটাই ছিল তোমার দৈর্ঘ্য বিকৃতি। আবার তুমি যদি একটা বস্তুকে চারপাশ থেকে ফোর্স দাও তখন কি হবে, এর আয়তনটা চেঞ্জ হয়ে যাবে না? ওই যে তোমরা ইসে পড়ছিলা, এই যে ফিজিক্স ফার্স্ট পেপার দশম চ্যাপ্টারে পড়ছিলা যে একটা বেলুনকে তুমি যখন পানির নিচে নিয়ে যাবা তখন কি হয়, বেলুনটার আয়তন কমে যায় না? মনে আছে? ওই যে ম্যাথ করছিলা যে বেলুন গভীর থেকে তোমার উপরে যদি উঠে আসে তাহলে আয়তন পূর্বের আয়তনের এত গুণ হয়, করছিলা এগুলা? তো তুমি ওইখানে কি হয়, তুমি যখন পানির নিচে নিয়ে যাও একটা বেলুনকে তখন বেলুনের চারপাশ থেকে সমান পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হয়, তাহলে ওই ক্ষেত্রে কি হয়, বেলুনের আয়তনটাই তোমার কমে যায়। বুঝতে পারছো? তো ধরো এটার আয়তন ছিল ভি নট, তো তোমার চারপাশ থেকে ফোর্স অ্যাপ্লাই করে আয়তনটা হয়ে গেছে হচ্ছে, আয়তনটা কমে গেছে। কতটুকু কমছে? ডেল ভি পরিমাণ কমছে। তাহলে একক আয়তনে আয়তন যতটুকু কমে সেটাই হচ্ছে তোমার আয়তন বিকৃতি। বুঝতে পারছো? এরপরে তোমার ক্রিন্তন বিকৃতি কি ছিল বলতো? ক্রিন্তন বিকৃতি হচ্ছে, দেখো এই ক্ষেত্রে তোমার বিকৃতি দৈর্ঘ্য আর আয়তন বিকৃতির ক্ষেত্রে আমরা ফোর্সটা কিভাবে অ্যাপ্লাই করছিলাম বলতো? তোমার সমান্তরালে না, পারপেন্ডিকুলার, লম্বভাবে। দেখো দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে কি হচ্ছে, এই যে এইটা হচ্ছে সারফেস, এইটা হচ্ছে আরেকটা সারফেস, তো আমি সারফেসকে এইভাবে টানতেছি না, তার মানে এই সারফেস থেকে এইভাবে ফোর্স যাচ্ছে। বুঝছো? এইটা হচ্ছে তলের, তাহলে লম্ব বরাবর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কিনা বলো? এটা কোন ক্ষেত্রে? দৈর্ঘ্য আর আয়তন বিকৃতির ক্ষেত্রে তলের লম্ব বরাবর ফোর্স অ্যাপ্লাই হয়। আর ক্রিন্তন বিকৃতির ক্ষেত্রে হচ্ছে তোমার তলের প্যারালালি ফোর্স অ্যাপ্লাই হয়। যেমন তুমি এই যে এটা নাও, এটা নিয়ে যদি এই যে এইভাবে ফোর্স অ্যাপ্লাই করো, বুঝতে পারছো? এই যে এইটা তো সারফেস, তল না, এটা সারফেস না, তো সারফেসের তুমি কিভাবে ফোর্স অ্যাপ্লাই করতেছো? প্যারালালি ফোর্স অ্যাপ্লাই করতেছো। বুঝছো? তো সারফেসের প্যারালালি ফোর্স অ্যাপ্লাই করলে যে বিকৃতিটা হয় সেটা হচ্ছে তোমার ক্রিন্তন বিকৃতি। যেমন চিন্তা করো, ধরো এই একটা জিনিস, তো তুমি ফোর্সটা অ্যাপ্লাই করতেছো এইভাবে, বুঝতে পারছো? ফোর্সটা এভাবে যদি অ্যাপ্লাই করো, এইটা একটু এরকম বাঁকা বাঁকা হয়ে যাবে না বলো? তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হচ্ছে এটাই হচ্ছে তোমার ক্রিন্তন বিকৃতি। অ্যাঙ্গেলটা নর্মালি খুব ছোট হয় এবং রেডিয়ানে প্রকাশ করতে হয়, তাহলে ট্যান ট্যান থেটা সমান কি হবে বলো তো? এটা হচ্ছে ডেল এল দাও, এটা হচ্ছে এল নট দাও, এই ডেল এল বাই এল নট। ঘর্ষণ, হ্যাঁ তোমার ঘর্ষণ তো শেয়ার ফোর্স তৈরি করে, হ্যাঁ বলতে পারো। এরকম কি বুঝছো এগুলা? এরপরে হচ্ছে এটা তো বিকৃতি গেল, এরপরে আসে তোমার পীড়ন। পীড়ন কি? একক ক্ষেত্রফলে বিকৃতি সাধনকারী যে ফোর্স সেটাই হচ্ছে তোমার পীড়ন। যেমন খেয়াল করো যে তুমি এরকম একটা নিছো, তো ফোর্স অ্যাপ্লাই করতেছে এটার প্রতি এফ, এটা হচ্ছে এ এফ। আচ্ছা এটাকে এভাবে দাও, এটা কি সিলিন্ডার আকৃতির শেপ, বুঝতে পারছো? তো খেয়াল করো তুমি এই যে ক্ষেত্রফল, কতটুকু ক্ষেত্রফলের মধ্যে তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো, এই যে এতটুকু ক্ষেত্রফল, এটার যদি রেডিয়াস আর হয় তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার। তাহলে এ ক্ষেত্রফলে তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো এফ, একক ক্ষেত্রফলে কতটুকু অ্যাপ্লাই করতেছো? এফ বাই এ। এটাই হচ্ছে তোমার পীড়ন। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার পীড়ন। পীড়নের সংজ্ঞা কি? একক ক্ষেত্রফলে তোমার বিকৃতি সাধনকারী যে বলটা সেটাই হচ্ছে তোমার পীড়ন। সংজ্ঞা মুখস্থ করার দরকার নাই, তুমি এই যে পীড়নকে সিগমা দ্বারা প্রকাশ করা যায়, সিগমা সমান এফ বাই এ বলা যায় এটা। হ্যাঁ একই সূত্র তো, কিন্তু চাপের সংজ্ঞা আলাদা। তো তুমি যদি এটাকে 1 করে দাও, এফ আর সিগমা একই কথা না? তাহলে আমরা কি বলতে পারি? একক ক্ষেত্রফলে বিকৃতি সাধনকারী যে বল সেটাই কি বলতো? পীড়ন। পীড়নও কি কত প্রকার হইতে পারে? 3 প্রকার, দৈর্ঘ্য, আয়তন, ক্রিন্তন। দৈর্ঘ্য পীড়ন কি? একক ক্ষেত্রফলে দৈর্ঘ্য বিকৃতি সাধনকারী যে বলটা সেটাই হচ্ছে কি? দৈর্ঘ্য পীড়ন। আর আয়তন পীড়নের ক্ষেত্রে আয়তন বিকৃতি সাধনকারী, আর ক্রিন্তন পীড়নের ক্ষেত্রে ক্রিন্তন বিকৃতি সাধনকারী। ক্রিন্তন পীড়ন যেটা আছে, দেখো ক্রিন্তন পীড়নকে আমরা অনেক সময় সেটা মনে হয় না এই ব্যাপারটা, এটাকে আমরা শেয়ার স্ট্রেস বলি। পীড়নের ইংলিশ কি বলতো? পীড়ন ইংলিশ হচ্ছে স্ট্রেস। বুঝতে পারছো? এই টার্মগুলো মনে রাখবা। পীড়নের ইংলিশ হচ্ছে স্ট্রেস, আর বিকৃতির ইংলিশ হচ্ছে স্ট্রেইন। বুঝতে পারছো? স্ট্রেন, স্ট্রেস, স্ট্রেন।
তো কৃন্তন পীড়ন হচ্ছে তোমার, এটার নাম হচ্ছে শেয়ার স্ট্রেইন। শেয়ার স্ট্রেনটাকে টাউ দিয়ে প্রকাশ করা হয় আর কি, বুঝতে পারছো? তো এটা কি হবে, তুমি যদি এই যে এরকম একটা সারফেস নাও, এই যে এই সারফেসে যদি এফ পরিমাণ বল অ্যাপ্লাই করো, তাহলে সারফেস কোনটা নিতে হবে? এই যে এইটা নিতে হবে কৃন্তন পীড়নের জন্য, বুঝতে পারছো? তুমি যেই সারফেসের প্যারালালি ফোর্স অ্যাপ্লাই করতেছো ওই সারফেসটাকে কাউন্ট করতে হবে। এগুলো কতদিন দেখাইছিলাম, এগুলোতে আশা করি কারোর প্রবলেম নাই। এবার চলো আমরা হুকের সূত্রটা দেখব। এই ডাস্টারের অবস্থা খারাপ, এটা তো আরো খারাপ। টিস্যু ছিল তো এখানে, আচ্ছা বাদ দাও। বলা ভাই না আসে নাই কেন? রৌফের এক্সাম বলে, এক্সাম তো আজকে না হইলো, আসে নাই কেন তোমাদের ফ্রেন্ডরা? কেমিস্ট্রি না রবিবারে বললা? 3 দিন আগে থেকে পড়া শুরু করছে। আমারও তো শনিবারে এক্সাম, আমি তো তোমাদের পড়াইতে আসছি। চলো এবার আজকে আমরা পড়বো হচ্ছে তোমাদের হুকের সূত্র। দেখো হুকস লটা কি? হুকস লটা ছিল হচ্ছে, আমরা কি বলছিলাম, একটা স্থিতিস্থাপক সীমা বলছিলাম, মনে আছে? রাবারটা কি ফেলে দিলাম, আচ্ছা যাই হোক, রাবার। ও আচ্ছা, আমরা একটা স্থিতিস্থাপক সীমা বলছিলাম, তাই না? স্থিতিস্থাপক সীমাটা কি ছিল? তোমার যেই লিমিট পর্যন্ত তুমি এটাকে প্রসারিত করলে এ আগের পজিশনে ফেরত আসবে, সেটাই কি ছিল বলতো? স্থিতিস্থাপক সীমা। তো হুকের যে সূত্রটা উনি দিছিলেন, এই সূত্রটা তোমার স্থিতিস্থাপক সীমার মধ্যেই প্রযোজ্য। আমরা গ্রাফ দেখবো, এর বাহিরে গেলে কি হবে এটা আমরা আজকেই গ্রাফের মধ্যে দেখবো। তো ধরো এইটুকু হচ্ছে স্থিতিস্থাপক সীমা, তো এইটুকের মধ্যে তোমার পীড়ন আর বিকৃতিটা সমানুপাতিক হবে। তুমি কমন সেন্স খাটাও, পীড়ন মানে কি? কাইন্ড অফ ফোর্স না? পীড়নের সূত্রটা কি? সিগমা সমান এফ বাই এ, কাইন্ড অফ ফোর্স কিনা বলো? তুমি ফোর্স যত বেশি অ্যাপ্লাই করবা, তোমার এটার বিকৃতি তত বেশি, এটা তত বেশি লম্বা হবে না? বিকৃতিটা কি ছিল বলো তো? বিকৃতিটাকে এপসাইলন দিয়ে প্রকাশ করতে পারো, ডেল এল বাই এল কিনা বলো? তাহলে বিকৃতিটা কাইন্ড অফ দৈর্ঘ্য বৃদ্ধি না? একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাচ্ছে? তো তুমি যত বেশি ফোর্স অ্যাপ্লাই করতেছো এটার মধ্যে, দৈর্ঘ্য বৃদ্ধিটা কি তত বেশি হবে না? বুঝতে পারছো? তো এই জন্যই হুক বলছিল যে স্থিতিস্থাপক সীমার মধ্যে এই ফোর্স আর ডেলেলটা যেহেতু সমান হচ্ছে, সিগমা আর অ্যাপসাইলনটাও তাহলে কি হবে বলতো? সমান হবে। বুঝতে পারছো? কারো কি এটা সমস্যা আছে? তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে পীড়ন সমানুপাতিক বিকৃতি, এটা কিসের মধ্যে বলতো? স্থিতিস্থাপক সীমার মধ্যে। তো এবার আসো, তোমরা যদি সমানুপাতিকটা উঠাইতে চাও, এখানে কি একটা ধ্রুবক দিতে হবে, তাহলে পীড়ন সমান কি হবে? ধ্রুবক গুণ বিকৃতি। তাহলে ধ্রুবক সমান কি? পীড়ন বাই বিকৃতি। এটাতে কি কারো সমস্যা আছে? বুঝতে পারছো? আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করো, দেখো পীড়ন কত প্রকার ছিল বলতো? পীড়ন ছিল 3 প্রকার, বিকৃতি ছিল 3 প্রকার। তাহলে ধ্রুবকটাও তোমার 3টা ধ্রুবক এখানে আসবে। একটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, একটা হচ্ছে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, আর একটা হচ্ছে কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি। 3টা আসবে না এখানে? তাহলে আসো, ধ্রুবকটা হচ্ছে তোমার তিনটা ধ্রুবক আসবে। একটা হচ্ছে ইয়ংস মডুলাস, ইয়ংস মডুলাস, এটাকে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ইয়ংস মডুলাসটা কি হবে বলতো? দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি।
তারপর হচ্ছে সেকেন্ডটা হচ্ছে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, তাই না? তো ওইটাকে বলা হচ্ছে বাল্কস মডুলাস। এটাকে বি দিয়ে প্রকাশ করা হয়, এটা হবে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। আর থার্ড যেটা আছে সেটা হচ্ছে শেয়ার মডুলাস। এটাকে প্রকাশ করা হয় জি দিয়ে। জিটা কি বলতো? দৈর্ঘ্য কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি। কারো কি এগুলো সমস্যা আছে? খেয়াল করো, হুক কিন্তু এই সূত্রটা দিছিলেন যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এখান থেকে আমরা ধ্রুবক পাইছি কি? পীড়ন বাই বিকৃতি। এই ধ্রুবকটা তো আমরা যেহেতু পীড়ন বিকৃতি এগুলো তিন প্রকার হয়, তাহলে ধ্রুবকটাও তোমার তিনটা আসবে। একটাকে বলতেছি আমরা ইয়ংস মডুলাস, ওয়াই দিয়ে প্রকাশ করবো, সেটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। বাল্কস মডুলাস আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। শেয়ার মডুলাস তোমার কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি। কারো কি এগুলো সমস্যা আছে? তো আচ্ছা, মডুলাস গুলার এই ধ্রুবকটার এককটা কি হবে, কেউ কি বলতে পারবা? দেখো, বিকৃতি তো ইউনিটলেস, তাই না? বিকৃতিতে কি ছিল? ডেল এল বাই এল, তার মানে এটার বিকৃতির একক নাই। আর তোমার পীড়নের একক কি? এফ বাই এ। এফ এর একক কি? নিউটন। এ এর একক মিটার স্কোয়ার, তার মানে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে খেয়াল করো, ধ্রুবকটার একক পীড়নের একক সেম আসবে না? তাহলে ধ্রুবকটার একক কি বলতো? নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে প্যাসকেল বলবা না কখনো, এটা নিউটন পার মিটার স্কোয়ারই বলা হয়। কারো কি সমস্যা আছে এইটাই? তো এবার চলো আমরা ইয়ংস মডুলাসটা বের করব। ভাই এইটা কি বলা যায় যে পীড়ন কিসের কারণে চাপ বলতে পারো, আমি শিওর না, জানাবো না, হইতে পারে। আচ্ছা, এবার আসো আমরা ইয়ংস মডুলাসটাতে একটু দেখব। মডুলাস ওয়াই, এটা কি বলতো? দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য পীড়ন দেখো, দৈর্ঘ্য পীড়নের সূত্রটা কি ছিল বলতো? এফ বাই এ ছিল, মনে আছে? আর দৈর্ঘ্য বিকৃতির সূত্রটা ডেল এল বাই এল নট। আচ্ছা, এটাকে এফ এল নট বাই এ ডেল এল, এটা কি বলা যায় ইয়ংস মডুলাসকে? তো দেখো, আমরা এটাকে একটু করে লিখি। আমরা এফ এল নটটাকে এল আই দিয়ে প্রকাশ করি, এ ডেল এল, এভাবে লিখব। কারো কি সমস্যা আছে? অথবা ডেল এলটাকে আমরা ছোট হাতের এল দিয়েও প্রকাশ করতে পারি, আমাদের তোমার ইচ্ছা আর কি। এই ডেল এল এর পরিচয় কি? দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে। তো তুমি ছোট হাতের এল দিয়েও দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে এটা প্রকাশ করতে পারো, তোমার ইচ্ছা। তাহলে ইয়ংস মডুলাসের সূত্র কি আসলো? ওয়াই ইকুয়াল এফ এল আই বাই এ ছোট হাতের এল। বুঝছো? তো ইয়ংস মডুলাস যেটা আছে, দেখো ইয়ংস মডুলাসের তোমার ফিজিক্যাল ইটা কি, সিগনিফিকেন্টটা কি একটু দেখার ট্রাই করি। দেখো, ইয়ংস মডুলাসটা ব্যস্তানুপাতিক 1/L না? দেখো, ইয়ংস মডুলাস আর এলটা কি হবে? ব্যস্তানুপাতিক কিনা, দেখা যাচ্ছে না এখান থেকে? তাহলে আমরা এটা বলতে পারি না, যার দৈর্ঘ্য বৃদ্ধি যত কম হবে তার ক্ষেত্রে ইয়ংস মডুলাস তত বেশি। তো আমরা কি বলছিলাম? দৈর্ঘ্য বৃদ্ধি কম হওয়া মানে কি? বস্তুটা বেশি স্থিতিস্থাপক না? বুঝতে পারছো? স্থিতিস্থাপকের সংজ্ঞাটা কি ছিল? সে আগের পজিশনে ফেরত আসতেছে। একে তো তুমি অল্প বল প্রয়োগ করলে এ আর আগের পজিশনে ফেরত আসতেছে না, কিন্তু একে দেখো আমি অনেক বল প্রয়োগ করলেও এর বুঝাই যাচ্ছে না এর যে দৈর্ঘ্য বিকৃতি ঘটছে। বুঝতে পারছো? তার মানে খেয়াল করো, স্থিতিস্থাপক কার বেশি? যার তোমার দৈর্ঘ্য বৃদ্ধি কম হচ্ছে। বুঝতে পারছো? তো দৈর্ঘ্য বৃদ্ধি কম হওয়া মানে কি বলো তো? আবার ইয়ংস মডুলাসটা বেশি হওয়া। তার মানে আমরা এখান থেকে কি ডিসিশনে আসতে পারি? যার ইয়ংস মডুলাস বেশি সে তত বেশি স্থিতিস্থাপক বলা যায়। বুঝছো? তো এখানে খেয়াল করো, একটা আছে, অনুধাবন আছে। দেখো কোশ্চেনটা একটু পড়ো, 14 নাম্বার পেজে যাও।
দেখো এখানে কি কোশ্চেন করছে, রাবার ও ইস্পাতের মধ্যে কে বেশি স্থিতিস্থাপক, এই টাইপের একটা কোশ্চেন করছে, তাই না? তো আমি যদি একটা রাবারের খণ্ড নেই, ধরো এটা হচ্ছে একটা রাবারের খণ্ড, আর আরেকটা তুমি ইস্পাত নিলাম, ধরো দুইটার লেন্থ সেম নিলাম, হ্যাঁ, যে ইনিশিয়াল লেন্থটা ছিল, ইনিশিয়াল লেন্থটা এলআই দুইটার ক্ষেত্রেই সেম নিলাম, হ্যাঁ। এরপরে তোমার এফ এই যে এটা যেটা আছে ক্রস সেকশনাল এরিয়া, এই ক্রস সেকশনাল এরিয়াটাও দুইটার ক্ষেত্রে আমি সেম নিলাম। এরপরে আমি দুইটার মধ্যে ফোর্স অ্যাপ্লাই করতেছি বিকৃতি করার জন্য। এখন খেয়াল করো, দুইটার মধ্যে যেহেতু তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছ, এটা যদি রাবার হয় আর এটা হচ্ছে ইস্পাত হয়, একটা রাবার এটা একটা ইস্পাত, তুমি যদি সেম পরিমাণ ফোর্স দুইটার মধ্যে অ্যাপ্লাই করো, কোনটা বেশি লম্বা হবে? রাবার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এল আর ইজ গ্রেটার দ্যান এল ইস্পাত, এটা কি লেখা যায়? বুঝতে পারছো? এখানে তুমি তো অনুধাবনে আসলে ব্যাখ্যা লিখবা যে আমরা একই দৈর্ঘ্যের একই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা রাবার খণ্ড আর একটা ইস্পাত খণ্ড নেই, বুঝতে পারছো? তারপর বলবা একই বল প্রয়োগ করলে রাবারের দৈর্ঘ্য প্রসারণ বেশি ঘটবে। তাহলে এখান থেকে রাবারের ক্ষেত্রে ওয়াই আর ইকুয়াল কি বলা যায়, এফ এল আই বাই এ এল আর বলা যায় এটা। আবার ওয়াই ইস্পাতের ক্ষেত্রে কি বলা যায়, এফ এল, দেখো এফ এল আই বাই এ এল এস। দেখো এখানে এফ এল আই এ দুইটাই আমরা সেম রাখছি। এবার খেয়াল করো, আমরা ওয়াই ইস্পাত বাই ওয়াই রাবার এটা যদি করি, তাহলে এখানে কি আসতেছে, এল রাবার বাই এল ইস্পাত আসবে, যেহেতু ব্যস্তানুপাতিক, তাই না? তো সম্পর্কটা এই যে ব্যস্তানুপাতিক, বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা ডিসিশন দিতে পারি না, যেহেতু এল আর ইজ গ্রেটার দ্যান এল এস, রাবারের দৈর্ঘ্য বৃদ্ধিটা ইস্পাত থেকে বেশি হয়েছে, মানে এইটা এটা থেকে বড়, তার মানে এইটা এটা থেকে বড় হবে না, বুঝতে পারছো? সুতরাং ওয়াই এস ইজ গ্রেটার দ্যান ওয়াই আর, তাই বলা যায় কে বেশি স্থিতিস্থাপক হবে, ইস্পাত বেশি স্থিতিস্থাপক হবে। কারো কি এটা সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে তোমরা এই যে 15 নম্বর পেজে যাও, এখানে কিছু দেওয়া আছে, ইয়ংস মডুলাস দেওয়া আছে, এগুলা চাইলে তোমরা কয়েকটা মুখস্থ রাখতে পারো। যেমন মাইল্ড স্টিলেরটা 210 গিগা প্যাসকেল, গিগা প্যাসকেল মানে কি বলো তো, 10⁹9, মেগা হচ্ছে 10⁶, গিগা হচ্ছে 10⁹9, আমি দুইটাই জানি। তো এগুলা কয়েকটা আছে, এগুলা চাইলে তোমরা মুখস্থ রাখতে পারো। ওই প্যারা নাই, দিয়ে দিও, প্যাসকেল ইউজ করিও, সমস্যা নাই, গিগা প্যাসকেল মেগা প্যাসকেল ইউজ করা যায়। আচ্ছা এরপরে চলো আমরা একটা ম্যাথ করব। 16 নাম্বার পেজে দেখো, হ্যাঁ হ্যাঁ সবগুলাই সেম, গিগা গিগা দেখো ইসে দেওয়া আছে তো। রাবারের জন্য 0.02, প্লাস্টিকের জন্য তোমরা জাস্ট একটা মনে রাখিও, মাইল্ড স্টিলেরটা মনে রাখিও, বোন এগুলো লাগবে না। এটা হচ্ছে স্টিলই, বুঝছো? স্টিল কিভাবে তৈরি হয়, তোমার নিকেল কার্বন কপার এগুলা দিয়ে, আয়রন নিকেল কার্বন কপার এই চারটা মিলে স্টিল তৈরি হয়। আয়রন কত পার্সেন্ট থাকে? 76 থাকে না, 90 এর উপরে থাকে না। আচ্ছা যাই হোক, তোমার মাইল্ড স্টিল এগুলার ক্ষেত্রে হয় কি যে কার্বনের কন্টেন্টটা বেশি থাকে, বেশি বলতে আয়রন থেকে বেশি না, জাস্ট তোমার থেকে বেশি থাকে, মানে এমনি নর্মালি যা থাকার কথা এর থেকে একটু বেশি থাকে। একটা এখানে সিকিউ আছে, সিকিউটা পড়ো। ইস্পাতের অসহপীড়ন, অসহপীড়ন মানে কি? আচ্ছা এখানে আমরা তোমাদের দুইটা সংজ্ঞা বলতে ভুলে গেছি। আচ্ছা অসহপীড়নটা কি দেখো, এদিকে তাকাও, তুমি এটার মধ্যে ফোর্স অ্যাপ্লাই করতেছো, একটা স্থিতিস্থাপক সীমা আছে না,
তো স্থিতিস্থাপক সীমায় যাওয়ার পরে যে পীড়নটা অ্যাপ্লাই হয় ওইটাই হচ্ছে তোমার অসহ পীড়ন। এই বস্তুটা ধরো তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো। তো ফোর্স অ্যাপ্লাইটা যে ফোর্সের জন্য আর কি, মানে যে পীড়নের জন্য বস্তুটার পার্মানেন্ট বিকৃতি হওয়া মাত্র শুরু হয়, সেটাই তোমার অসহ পীড়ন। মানে তোমার ওই স্থিতিস্থাপক সীমার বাইরে যাওয়া শুরু হয়, সেটাই হচ্ছে তোমার অসহ পীড়ন। বুঝছো? তো এখানে একটা বলে দিছে ইস্পাতের অসহ পীড়ন 7.9 × 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার। ঘনত্ব দেওয়া আছে, ইয়ংসের মডুলাস দেওয়া আছে। আচ্ছা, সর্বাধিক কত দৈর্ঘ্যের ইস্পাতের তার না ছিঁড়ে ঝুলে থাকতে পারবে সেটা তোমাকে আস্ক করছে। বুঝতে পারছো? তাহলে খেয়াল করো, তুমি যখন অসহ পীড়ন এটার মধ্যে প্রয়োগ করবা, তখন দেখো তোমার এই বস্তুটা তোমার কতক্ষণ পর্যন্ত স্টেবল থাকবে, যতক্ষণ পর্যন্ত তুমি এর মধ্যে তুমি স্থিতিস্থাপক সীমার মধ্যে আসো, তাই না? তো অসহ পীড়নটা যখন ক্রস হয়ে যাবে তখন এর মধ্যে পার্মানেন্ট ডিফরমেশন আস্তে আস্তে আসা শুরু করবে। তাহলে লিমিট কোনটা? অসহ পীড়ন পর্যন্ত। বুঝতে পারছো? তো এইটা আমাকে যে জিজ্ঞেস করছে যে তুমি ইস্পাতের এটা যদি রাখো সর্বাধিক কত দৈর্ঘ্যের ইস্পাতের তার না ছেড়ে ঝুলে থাকতে পারবে, সেটা তোমাকে জানতে চাইছে। বুঝতে পারছো? তো এবার আসো, তোমার এখানে ধরো এই ইস্পাতের তারকে তুমি এইভাবে ঝুলাই দিছো, এখানে তুমি এভাবে কিছু একটা সাহায্যে এখানে ধরো এইভাবে ঝুলাই দিছো। তাহলে এখানে কাহিনী কি হবে? তুমি তো এর মধ্যে বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করতেছো না, করতেছো? কিন্তু তুমি খেয়াল করো, তোমার এই যে এটার যে ওজনটা আছে, ওজনটা নিচের দিকে এমজি নিচের দিকে কাজ করবে না? বুঝতে পারছো? তুমি এর মধ্যে কোনো ফোর্স বাইরে থেকে দিচ্ছ না, কিন্তু একে তুমি যখন ঝুলাই রেখে দিবা ভার্টিক্যালি, তখন তো এর ওজনটা নিচের দিকে কাজ করবে। এখন তুমি যদি এটা দৈর্ঘ্যটা অনেক বেশি হয়, দৈর্ঘ্য যত বাড়তে থাকবে এর ওজনটাও তত বাড়তে থাকবে। তো বাড়তে বাড়তে একসময় কি হবে, অসহ যে পীড়নটা আছে সেটাকে যখন ক্রস করে যাবে তখন এটা ডিফরমেশন হওয়া শুরু করবে। বুঝতে পারছো? তাহলে খেয়াল করো, আমরা এক্ষেত্রে সিগমা সমান কি লিখতে পারি? F/A। বুঝতে পারছো? F সমান কি? mg/A। এবার আসো, এখানে আমার এই তারের দৈর্ঘ্যটা জানতে চাইছে, তাই না? এবার আসো, এম মানে কি ছিল বলো তো আমাকে? রো ভি ছিল, রো V/A। এখন দেখো ভি মানে কি ছিল? এটার আয়তনটা। আচ্ছা, নর্মালি এই তোমার রড টড এগুলা কি টাইপ, কি শেপের হয়? সিলিন্ডার আকৃতির শেপ। ধরো এটা যে কোনো শেপ হইতে পারে, প্যারা নাই। আচ্ছা, ভি কে আমরা কি লিখতে পারি বলো তো? এই যে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফলটা, ওই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণ এই হাইট দিলে তুমি এটার আয়তনটা পেয়ে যাবা না? বুঝতে পারছো? তাহলে ভি কে আমরা কি লিখতে পারি? A গুণ L ইন্টু জি। আর নিচে কি ছিল? এ। এই এটা কি? এইটাও তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল। দেখো নিচে যে এটা আছে, দেখো ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে কিভাবে? এইভাবে অ্যাপ্লাই হচ্ছে না নিচের দিকে? তাহলে সারফেস কোনটা নিতে হবে? প্রস্থচ্ছেদের এই যে এই ক্ষেত্রফলটা নিতে হবে। এটাকেই তো আমরা উপরেও এইটাই লিখছি, এবং নিচেও আমরা কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাই লিখছি। তার মানে এই এ কাটাকাটি যাবে, তার মানে রো জি এল, এটা হবে কিনা বলো? এবার দেখো কোশ্চেনে তোমার রো দেওয়া আছে, কি বের করতে বলছিল? এলটা বের করতে বলছিল। হ্যাঁ হ্যাঁ, হাইটটা এল ছিল। তাহলে এল সমান কি হবে? সিগমা/রো জি। বের করো তো, এইটা কোশ্চেনে তো সব দেওয়া আছে। কত? হ্যাঁ, 1.02 × 10⁴ মিটার। কারো কি সমস্যা আছে? এটা কিন্তু হিউজ দৈর্ঘ্য, এত বড় ইস্পাত কিন্তু হবেই না তোমার, মানে তোমার মাউন্ট এভারেস্টের মতো হাইটের ইস্পাত লাগবে, তাই না? এখানে আরেকটা ম্যাথ আছে, ঘ নাম্বারটা একটু পড়ো।
অসহপীড়নের অর্ধেক অনুদৈর্ঘ্য পীড়ন প্রয়োগ করা হলে এর আদি দৈর্ঘ্যের শতকরা কত শতাংশ বৃদ্ধি পাবে? এইটা একটু তোমরা নিজেরা ট্রাই করতে পারো কিনা। কারবা এটা বসে আছো কেন? হ্যাঁ, আগেরটা বুঝছো? ট্রাই করো একটু। ধরো এটা তোমার চলে আসছে কোনো অ্যাডমিশনে, তুমি করে যাও না, ট্রাই পারো নাই? ট্রাই করো। তোমার অর্ধেক অ্যাপ্লাই করছে না, অর্ধেক পীড়ন অ্যাপ্লাই করছে। তো পীড়ন তোমার কি হবে? আগে যা ছিল তার অর্ধেক। এখন পীড়নের সূত্রটা কি ছিল? F/A ছিল না? এটা না, F/A মডুলাস মডুলাস এটা না, এটার মান। হ্যাঁ, F/A মানে কত? সিগমা। যে মান বের করছে অনুদৈর্ঘ্য পীড়ন, হ্যাঁ, অর্ধেক। F/A তো ডিরেক্টলি বের করতে পারো না তুমি? সিগমা দিয়ে সিগমাই। হ্যাঁ, F/A মানে তো সিগমা। ট্রাই করছো? দেখো আনসার 2%। আচ্ছা চলো, তোমরা না পারলে আমি দেখাই যে, আমি ভাবছি পারবা। হ্যাঁ 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 হ্যাঁ, তো 2 দিয়ে দাও তাহলে হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো যে তোমাকে যে পীড়নটা অ্যাপ্লাই করতে বলছে, পীড়নটা কি হবে? অসহপীড়নের অর্ধেক। তার মানে তোমার সিগমা সমান কি? F/A। এটা কত দেওয়া আছে? 7.5 গুণ 7.9 গুণ 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার। এটা কি বলা যায় এখানে? বলো। আচ্ছা, সিগমাটা আমি পেলাম, মানে তুমি F/A এর ভ্যালুটা পাইছো। তোমাকে কি বের করতে বলছে বলো তো? যে আদি দৈর্ঘ্যের কত শতাংশ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে, তাই না? তো দৈর্ঘ্য বৃদ্ধি যদি L হয়, ধরো দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে L, তো আদি দৈর্ঘ্যটা কি? বড় ধরো Li বলো। তো আদি দৈর্ঘ্য Li হলে দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হয়? L। আদি দৈর্ঘ্য 1 হলে দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হয়? L/Li। এটাই আদি দৈর্ঘ্যের কত শতাংশ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে, সেটাই না? দেখো, আদি দৈর্ঘ্য যা আছে তার থেকে কত শতাংশ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটতেছে। এটাকে জাস্ট তুমি শতাংশ আকারে প্রকাশ করতে হবে, 100% আর কি। তো তোমাকে এইটা কত সেটা জানতে চাইছি, বুঝতে পারছো? তো এবার খেয়াল করে, আমরা কি জানি যে অসহপীড়নের অর্ধেক অনুদৈর্ঘ্য। আচ্ছা, তো আমরা y সমান কি, দেখো yটা দেওয়া আছে, y এর সূত্র কি জানি? F/Li/A/L। বুঝতে পারছো? আমাকে কি বের করতে হবে? L/Li বের করতে হইতো। তো তুমি এই যে এগুলাকে এই সাইডে নিয়ে আসো, তাহলে কি এই যে এটাকে এই সাইডে, এটাকে এই সাইডে, তাহলে কি পাচ্ছ? F/Ya পাচ্ছ কিনা বলো। এবার খেয়াল করো, তোমাকে কোশ্চেনে কিন্তু এটাই বের করতে বলছে।
তো এল বাই এল আই ইকুয়াল এফ বাই এর ভ্যালুটা কিন্তু আমি অলরেডি জানি কোশ্চেন থেকে, তাই না? তো এটা ভ্যালু বসায় দাও, 0.5 গুণ 7.9 গুণ 10⁸8 গুণ y এর ভ্যালুটা কত দেওয়া আছে? 0. আচ্ছা দেখি, 1/y এর ভ্যালু হচ্ছে 2 × 10⁻11। এটা হিসাব করো কত আসে, যা আসে তাই আনসার। এটাকে 100% দিয়ে গুণ দেওয়া লাগবে। কত আসে? 0.2%। আচ্ছা 0.2% আসলে 0.2%। কারো কি সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ, কি বের করছো? আর হচ্ছে ইয়ে শুধু দৈর্ঘ্য কিলো, দৈর্ঘ্য কিলো তো এটার অর্ধেক, হ্যাঁ, তো এটার অর্ধেক দিয়েছিলাম এখানে। আর ইয়ে ডেল এলটা বের করছো? ডেল এলটা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কারো কি এটা সমস্যা আছে বলো? এবার আমরা একটা গ্রাফ দেখবো, খুবই ইম্পর্টেন্ট গ্রাফ। দেখো এই গ্রাফটা এখানে কিছু দেওয়া আছে, তো তোমরা এই গ্রাফটা একটু ভালোভাবে বুঝিও। সবাই একটু বোর্ডে তাকাও। পীড়ন ভার্সেস বিকৃতি গ্রাফ। দেখো পীড়ন ভার্সেস বিকৃতি গ্রাফটা আমরা এখন দেখবো। এটা খুবই ইম্পর্টেন্ট গ্রাফ, সব জায়গায় এই গ্রাফটা কাজে লাগে। ইভেন তোমরা যদি ভার্সিটিতে যাও তখনও দেখবা কি এই যে এইগুলা নিয়ে এই চ্যাপ্টার রিলেটেড একটা সাবজেক্টই আছে ইঞ্জিনিয়ারিংয়ে, এমএমই, বুঝছো? না না মেকানিক্যাল না, এমএমই, ম্যাটেরিয়াল অ্যান্ড মেটালর্জিক্যাল ইঞ্জিনিয়ারিং মনে হয়। তো ওই সাবজেক্টটাই কিন্তু তোমার এখন এই যে বর্তমান বিশ্বে যত গবেষণা হচ্ছে বেশিরভাগ কিন্তু ম্যাটেরিয়াল নিয়েই হচ্ছে, এটা তো জানো তাই না? ম্যাটেরিয়াল, যে তোমার ম্যাটেরিয়ালকে কত বেশি উন্নত করা যায়, বুঝতে পারছো? তো এই সব কিছু এই একটা চ্যাপ্টারের উপরে বেস করে। তো তোমাদের তো এখানে অল্প একটু দেওয়া আছে, এগুলা তুমি অন্য ইঞ্জিনিয়ারিংয়ে অন্য যে কোনো সাবজেক্ট পড়ো, ধরো মেকানিক্যাল পড়লাম, মেকানিক্যাল পড়লেও তোমার এগুলো লাগবে, ওখানেও তোমার ম্যাটেরিয়াল নিয়ে কাজ করা লাগে। আমার সাবজেক্ট আইটি, ওইটা তো প্রচুর এগুলো লাগবে। মানে তোমার কেমিক্যাল মোটামুটি সবগুলোতেই লাগার কথা, শুধু সিএসসি ছাড়া, বুঝছো? এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এখন আসো আমরা পীড়ন ভার্সেস বিকৃতি গ্রাফ দেখবো। এখানে একটা গ্রাফ দেওয়া আছে, আমরা তোমাদেরকে দুইটা গ্রাফ শিখাবো। একটা দেখো, আমরা গতদিন পড়ছিলাম পদার্থ দুই প্রকার হয়, তাই না? ম্যাটেরিয়াল একটা কি ছিল বলো তো? ব্রিটল ম্যাটেরিয়াল ছিল, আরেকটা ছিল হচ্ছে ডাকটাইল ম্যাটেরিয়াল, তাই না? আচ্ছা বলো তো ব্রিটল ম্যাটেরিয়াল কোনগুলো আর ডাকটাইল ম্যাটেরিয়াল কোনগুলো? ডাকটাইল কাজ ছিল, ব্রিটলটা কাজ। দেখো ব্রিটল নামটা শুনতে কেমন একটা ভঙ্গুর ভঙ্গুর ব্যাপার আসে না? ব্রিটল ভঙ্গুর, তাই না? তো ব্রিটল ম্যাটেরিয়াল কোনগুলা? যেগুলা তুমি ধরো এই যে এইটার দিকে খেয়াল করো, আমি এটার মধ্যে ফোর্স অ্যাপ্লাই করতেছি, এটা দৈর্ঘ্য কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং আমি এটা কিন্তু চোখে দেখতেছি যে দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, আমি ফোর্স অ্যাপ্লাই করতেছি, এবং এক সময় যে এটা ফেল করে যাবে। দৈর্ঘ্য বৃদ্ধি করতে করতে আমি এক সময় যদি এমন পর্যায়ে যাই অনেক বেশি দৈর্ঘ্য বৃদ্ধি করে ফেলি, তাহলে এটা ফেল করে যাচ্ছে। তার মানে এই বস্তুটার বৈশিষ্ট্যটা কি খেয়াল করো, তুমি দৈর্ঘ্য বৃদ্ধি করতেছো, ফোর্স অ্যাপ্লাই করতেছো, দৈর্ঘ্য বৃদ্ধি ঘটতেছে, এবং তুমি এটা অবজার্ভও করতে পারতেছো। তো এক সময় যে তোমার এটা ফেল করতেছে, এটা হচ্ছে এই টাইপের ম্যাটেরিয়ালগুলো হচ্ছে ডাকটাইল ম্যাটেরিয়াল, বুঝতে পারছো? যেমন এইটার ক্ষেত্রে সেম কাহিনী ঘটবে, এটার মধ্যে তুমি যদি ফোর্স অ্যাপ্লাই করো দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে এবং তুমি এটা অবজার্ভও করতে পারবে। হ্যাঁ, দৈর্ঘ্য
অনেক বেশি বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, আবার এটার মধ্যে আস্তে আস্তে এটা কিন্তু একসাথে ফ্র্যাকচার মানে ভেঙে যাবে না। এটা প্রথমে তোমার দৈর্ঘ্য বৃদ্ধি করতেছ, তোমার আস্তে আস্তে এটার মধ্যে ক্র্যাক তৈরি হবে, বুঝতে পারছো? তুমি একটা প্লাস্টিককে আস্তে আস্তে টানলে কি হবে, আস্তে আস্তে এটার মধ্যে ক্র্যাক তৈরি হয়। অথবা একটা রাবারকে টানো, আস্তে আস্তে ক্র্যাক তৈরি হয়। ক্র্যাক তৈরি হলে তুমি আরো বেশি ফোর্স অ্যাপ্লাই করো, ক্র্যাকটা আস্তে 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 বড় হয়, বুঝতে পারছো? তো বড় হয়ে এক সময় যে এটা ফেল করে। এই টাইপের ম্যাটেরিয়ালগুলো কি ডাকটাইল। আর ব্রিটেল ম্যাটেরিয়ালগুলো কি, তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছে, দৈর্ঘ্য বৃদ্ধি করতেছে, কম পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করতেছে, কিন্তু এর মধ্যে কোনো ক্র্যাক তৈরি হচ্ছে না, বুঝতে পারছো? এটা দেখবে কি ক্র্যাক তৈরি হয় না, ঠিক আছে, কিন্তু তুমি একটা নির্দিষ্ট লিমিটের বাইরে গেলে এটা দেখবে কি হুট করে এটা ভেঙে গেছে, বুঝতে পারছো? কাচের ক্ষেত্রে কি হয়, কাচ দেখবা কি তোমার গরমের সময় অনেক বেশি যখন গরম পড়ে, অনেক সময় কাচগুলো কিন্তু গরমের জন্য দৈর্ঘ্যটা বৃদ্ধি পায়, কিন্তু এটা কোনো ক্র্যাক তৈরি হওয়া ছাড়াই ঠাস করে ভেঙে যায়, পুরোটা একসাথে ক্র্যাশ করে না কাচের ক্ষেত্রে? হ্যাঁ, এটা হয়। এই যে আমাদের একবার আসছিল, এই যে চুলা আনছিল, চুলার এই যে কাচ কাচ ছিল আর কি, এই যে চুলাগুলো পরে সকালে রান্না করছে, বিকালবেলা এটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, বুঝতে পারছো? তো এই টাইপের ম্যাটেরিয়ালগুলো হচ্ছে তোমার ব্রিটেল ম্যাটেরিয়াল, যেগুলো তোমার ক্র্যাক তৈরি হবে না, বুঝতে পারছো? ক্র্যাক তৈরি হইলেও তুমি ওইটা বাইরে থেকে অবজার্ভ করতে পারবে না। তো আমরা প্রথমে ডাকটাইল ম্যাটেরিয়ালের জন্য স্ট্রেস ভার্সেস স্ট্রেন গ্রাফটা দেখবো, তারপর হচ্ছে ব্রিটেল ম্যাটেরিয়ালের জন্য দেখবো। তো প্রথমে চলো ডাকটাইল ম্যাটেরিয়াল দেখো। এটা আমি একটু টাইম নিয়ে বুঝাবো, সবাই একটু বুঝার ট্রাই করিও। তো এই সাইডে দিচ্ছি হচ্ছে আমি স্ট্রেসের বাংলা কি ছিল বলো তো? পীড়ন। এটার এককটা আমি দিলাম হচ্ছে ধরো প্যাসকেল, আর এই সাইডে দিলাম হচ্ছে বিকৃতি বা স্ট্রেইন দাও, বুঝতে পারছো? স্ট্রেনের কোনো একক নাই। তাহলে আমরা তোমাদের হুকের সূত্র কি বলছিল মনে আছে? যে স্থিতিস্থাপক যে সীমা, এর মধ্যে তোমার পীড়ন আর বিকৃতিটা সমানুপাতিক। তো স্থিতিস্থাপক সীমা মানে কি, একটা লেন্থকে বুঝাচ্ছে না? তুমি এটাকে যত লেন্থ পর্যন্ত তুমি টানতে পারবা, ওইটাই তো তোমার স্থিতিস্থাপক সীমা, তাই না? তো স্থিতিস্থাপক সীমাটা কি, একটা লেন্থ। তো লেন্থ বৃদ্ধি, দেখো আমরা ধরলাম হচ্ছে ধরো এইটুক পর্যন্ত হচ্ছে তোমার স্থিতিস্থাপক সীমা, আর একটু বেশি, এইটুকু হচ্ছে তোমার স্থিতিস্থাপক সীমা। তার মধ্যে এই স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতিটা কি হবে বলো তো? সমানুপাতিক। তো ধরো এখানে ফোর্স যদি এই যে এতটুকু হয়, তাহলে তুমি এই স্থিতিস্থাপক সীমার মধ্যে পৌঁছাও। তাহলে তো খেয়াল করো, পীড়ন আর বিকৃতিটা স্থিতিস্থাপক সীমার মধ্যে সমানুপাতিক, দেখছো? গ্রাফটা মূল বিন্দুগামী সরল রেখা পাইছি। এখন খেয়াল করো এটা কিভাবে হচ্ছে। তুমি খেয়াল করো, তুমি এখানে ফোর্স বৃদ্ধি করতেছো, এই যে ফোর্স বৃদ্ধি করতেছো, দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, ফোর্স বিক্রি করতেছো, দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, ফোর্স বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি, ফোর্স বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি, ফোর্স বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি। তো এতটুকু পর্যন্ত তোমার এই লিনিয়ার সম্পর্কটা মেনে চলতেছে। এরপরে হয় কি, তুমি যদি ধরো এখানে পৌঁছাই গেছো, হ্যাঁ, এখন এখানে পৌঁছায় যাওয়ার পরে তুমি যদি এটাকে ধরো এই যে এভাবে টানতেছিলা, স্থিতিস্থাপক সীমা হচ্ছে এতটুকু, এখানে যদি তুমি ছেড়ে দাও, বস্তুটা আবার আগের পজিশনে চলে আসবে না? তো তুমি যদি এখানে যাওয়ার পরে তোমার স্ট্রেসটা এতটুকু অ্যাপ্লাই করছো, এখন যদি তুমি স্ট্রেসটা আবার জিরো করে দাও, তোমার স্ট্রেনটাও কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তার মানে তোমার ওই যে ডেল যতটুকু ছিল, ডেলটা জিরো হয়ে যাবে, দৈর্ঘ্য বৃদ্ধিটা তোমার জিরো হয়ে গেছে। দৈর্ঘ্য বৃদ্ধি জিরো হওয়া মানে কি বলতো? স্ট্রেনটা তোমার জিরো হয়ে যাওয়া। এটা সূত্রটা একটু এফ বাই এ, আর এটা হচ্ছে ডেল এল বাই এল আই। তো তুমি এখানে আসো, ফোর্স অ্যাপ্লাই করে অফ করে দিছো, ডেল এলটা জিরো হয়ে গেছে, ডেল এল জিরো হয়ে যাওয়া মানে কি, স্ট্রেনটাও জিরো হয়ে গেছে, তুমি আবার এখানে পৌঁছে যাবে। অথবা তুমি যদি এখানে গ্রাফের যে কোনো পয়েন্টে যে ধরো এখানে আসো, তুমি ফোর্স অ্যাপ্লাই করা ছেড়ে অফ করে দিছো, তাহলে তুমি আবার কোথায় পৌঁছে যাবা? এখানে পৌঁছে যাবে, বুঝতে পারছো? এরপরে তুমি যদি ধরো স্ট্রেসটা আরো বৃদ্ধি করো, বুঝতে পারছো? স্ট্রেসটা যদি আরো বৃদ্ধি করো, গ্রাফটা তখন এভাবে থাকে না, একটু বাঁকা হয়ে যায়। আচ্ছা, এই যে এই পয়েন্টটার নাম দাও হচ্ছে পি। পি মানে হচ্ছে, নাম দাও প্লাস্টিক লিমিট, বা এটার নাম কি বলতো?
আচ্ছা প্লাস্টিক লিমিটই দাও, বুঝছো এইটুকু? এরপরে খেয়াল করো, আমরা এই যে এখানে আরেকটা পয়েন্ট পাওয়া যায়, তুমি যদি ফোর্স অ্যাপ্লাই করো, দেখো এখানে আসার পরে তুমি কি করলা, এখান থেকে ফোর্স অ্যাপ্লাই করতেছো, ফোর্স অ্যাপ্লাই করা মানে কি, স্ট্রেসটা আরো বৃদ্ধি পাচ্ছে। এবার খেয়াল করো, এই যে এখান থেকে এইখানের মধ্যে ঢালটা কি ছিল, কম ছিল, ঢালটা এখানে বেড়ে গেছে না? তার মানে এখানে কি হচ্ছে, তুমি যদি কম ফোর্স অ্যাপ্লাই করো দৈর্ঘ্য বৃদ্ধিটা অনেক কি বেশি হচ্ছে না? দেখো এখান থেকে এখানে যাইতে, দেখো এখান থেকে এখানে তুমি চিন্তা করো, ফোর্স এতটুকু অ্যাপ্লাই করছো কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি কম হয়েছে। তুমি যদি এই যে এখান থেকে এখানে যাও, দেখো আমি সেম পরিমাণ ফোর্স নিচ্ছি কিন্তু এক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি কি বেশি হচ্ছে না? বুঝতে পারছো? তার মানে তুমি এই যে প্লাস্টিক লিমিটের বাহিরে যখন যাচ্ছ, তখন যদি তুমি ফোর্স অ্যাপ্লাই করো তখন কি হবে, এটা তখনও সমানুপাতিক থাকতেছে, কিন্তু কি হচ্ছে বলতো, বিকৃতিটা তখন কম বল প্রয়োগে বিকৃতিটা তখন অনেক বেশি হচ্ছে। হ্যাঁ, স্ট্রেট লাইনে। তো তোমার খেয়াল করো, এইটাকে আমরা প্লাস্টিক লিমিট বলছিলাম, এইটাকে বলি হচ্ছে আমরা ইলাস্টিক লিমিট। বুঝতে পারছো? তো এইটা কি বলতো, ইলাস্টিক লিমিট। আচ্ছা, প্লাস্টিক লিমিট পর্যন্ত তো আমরা বস্তুটাকে টেনে ছেড়ে দিলে আগের পজিশনে ফেরত আসতেছে। মনে রাখবে, ইলাস্টিক লিমিট পর্যন্ত টেনে ছেড়ে দিলে বস্তুটা আগের পজিশনে ফেরত আসবে। বুঝছো? তো এখানে আমরা লাইনগুলো লিখি যে, হ্যাঁ, এটা আসলে তোমার কিছুটা হয় আর কি, এটাকেও তুমি স্থিতিস্থাপক সীমাই বলতে পারো। ইলাস্টিক লিমিট বলছো না, এটাকেও তুমি স্থিতিস্থাপক সীমা বলতে পারো, তবে এটা আগের মতো স্লোপ মেনটেন করতেছে না আর কি। বুঝতেছ? তো দেখা এই পর্যন্ত, বস্তুকে ছেড়ে দিলে বস্তুটি আগের অবস্থায় ফেরত আসে। ইলাস্টিক লিমিটের ক্ষেত্রে সেম জিনিস হয়, তুমি যদি এখানে নিয়ে বস্তুটাকে ছেড়ে দাও তাও বস্তুটা আগের পজিশনে ফেরত আসতেছে। বুঝতে পারছো? যে ইলাস্টিক লিমিটে নেওয়ার পর একটা তোমার ইন্টারেস্টিং জিনিস ঘটে। ধরো ইলাস্টিক লিমিট হচ্ছে তোমার এই যে এইটাই ধরো তোমার যে স্ট্রেসটা হচ্ছে, কথার কথা ধরলাম হচ্ছে 10⁴ প্যাসকেল। বুঝতেছ? ইলাস্টিক লিমিটে স্ট্রেসটা কত ধরছি, 10⁴ প্যাসকেল ধরলাম। তো এখন আমি ইলাস্টিক লিমিটে, এই যে এটা ধরো ইলাস্টিক লিমিট, হ্যাঁ, তো আমি কি করলাম, ইলাস্টিক লিমিটে নিয়ে আর ছেড়ে দিলাম না, 10⁴ এভাবে ধরে রাখছি। বুঝতেছ? তো 10⁴ ধরে রাখলে কি হবে, তোমার এই যে বস্তুটার অটো বিকৃতি ঘটতে থাকবে। বুঝছো? দাঁড়াও বলতেছি। তুমি প্রথমে প্লাস্টিক লিমিটে আসলে, এরপরে ইলাস্টিক লিমিটে আসলাম। ইলাস্টিক লিমিটে আসার পর একটা ইন্টারেস্টিং জিনিস ঘটে। তো তুমি ধরো এখানে এটা হচ্ছে প্লাস্টিক ছিল, এরপর আরেকটু টানলাম, এটা হচ্ছে ইলাস্টিক। এখন আমি কততে আছি, ধরো 10⁴ আসি স্ট্রেসে, 10⁴ প্যাসকেল স্ট্রেসে আছি। এখন আমি কি করলাম, ফোর্সটাকে চেঞ্জ করলাম না, যা আছে তাই রেখে দিছি, 10⁴ রেখে দিছি। দেখা যাচ্ছে যখন এই ইলাস্টিক লিমিটে আসছি, আমার আর ফোর্সটা বৃদ্ধি করা লাগতেছে না, আগে যা ছিল ওই সেম পরিমাণ ফোর্সেই বস্তুটার বিকৃতি ঘটতে থাকে। বুঝছো? দেখো আমার ফোর্সটা আগে যা ছিল, যে ফোর্সটা সেম, ফোর্স বা স্ট্রেসটা কি আছে সেম আছে। বুঝতে পারছো? সেম আছে, কিন্তু তোমার এটা বিকৃতিটা ঘটতে আছে। তো অনেকে মনে করে এখানে আমি ফোর্সটা মনে হয় স্ট্রেসটা 0 করে দিচ্ছি, এখানে কিন্তু স্ট্রেস 0 না, এখানে কিন্তু হিউজ পরিমাণ স্ট্রেস অলরেডি আছে। আমি কি করতেছি, আগে যা আছে তাই রেখে দিছি, রেখে দিলে কি হয়, এটার কিছু নিজে নিজে বিকৃতি ঘটতে থাকে। বুঝতে পারছো? এবং খেয়াল করো, এইখানে যখন দেখো তুমি কি করলা, এদিকে তাকাও, তুমি ইলাস্টিক লিমিটে নিলা, নিয়ে সাথে সাথে ছেড়ে দিলা, এই আগের পজিশনে ফেরত আসবে। কিন্তু তুমি যদি ইলাস্টিক লিমিটে নিয়ে অনেকক্ষণ ধরে রাখো, বিকৃতি ঘটে গেছে, এই পজিশনে চলে আসে, তখন তার আর আগের পজিশনে ফেরত আসার সুযোগ নেই। বুঝতে পারছো? তার মধ্যে একটা পার্মানেন্ট ডিফরমেশন ঘটে যায়। বুঝছো? তো এটাকে বলা হচ্ছে ইয়েল্ড লিমিট। YIELD, ইয়েল্ড লিমিট। বস্তুর মধ্যে পার্মানেন্ট
তবে বস্তু ছিঁড়ে যায় না। দেখো ইয়েল লিমিটে কি হয়, বস্তুর মধ্যে পার্মানেন্ট ডিফরমেশন ঘটতেছে ঠিক আছে, কিন্তু বস্তুটা তোমার ছিঁড়ে যাবে না। বুঝতে পারছো? এখানে কি হয়, ধরো এই যে এগুলো হচ্ছে পরমাণুগুলা একটা পদার্থের, এই যে এরকম। তো পরমাণুগুলা কি হয়, একটু ধরো দূরে সরে যায়। বুঝতে পারছো? কিন্তু বস্তুটার মধ্যে যে পার্মানেন্ট ডিফরমেশন ঘটে গেছে ওইটাও ঠিক আছে, কিন্তু বস্তুটা এখনো টিকে থাকবে। বুঝতে পারছো? প্রপারলি ছিঁড়ে যাবে না। তো এই পয়েন্টটা কি বলবো আমরা, ইয়েল লিমিট। তো ইয়েল লিমিট কখন হয়, তুমি যখন ইলাস্টিক লিমিটে নিয়ে যে কনস্ট্যান্ট স্ট্রেসটা বজায় রাখো। বুঝছো? তো তুমি ধরো আমি 10⁴ যে কনস্ট্যান্ট স্ট্রেসটা ছিল সেটা বজায় রাখছি। এখন কি করছি, এটাতে একটা লিমিটে যে একটাই স্থানে যে থেমে যাবে। বুঝছো? তুমি যদি এই 10⁴ স্ট্রেসটা বজায় রাখো, এই যে স্ট্রেইনটা এখানে এসে আর বৃদ্ধি পাবে না, একটা পজিশনে যে থেমে যাবে। এখন এইটা হচ্ছে ম্যাক্সিমাম এতটুকু সে সহ্য করতে পারতেছে। বুঝছো? এখন তুমি এটাকে যদি আরো বিকৃতি ঘটাইতে চাও, তোমার ফোর্সটা কি করতে হবে, আরো বৃদ্ধি করতে হবে। বুঝতে পারছো? আরো বিকৃতি ঘটাইতে চাইলে ফোর্সটা কি করতে হয়, আরো বৃদ্ধি করতে হয়। তো ধরো তুমি ফোর্স মানে কি, স্ট্রেসটা আরো বৃদ্ধি করতে হবে। তো ধরো ফোর্সটা তুমি এই যে আরো বৃদ্ধি করতেছো, বৃদ্ধি করতে করতে একটা তুমি ম্যাক্সিমাম স্ট্রেসে যাও। বুঝছো? তো এটাকে বলা হচ্ছে ইউ। এটা হচ্ছে ইউটা হচ্ছে আপার স্ট্রেস লিমিট। এটা কি বুঝছো? এখানে কি হচ্ছে দেখো, ইয়েল লিমিটে আসার পরে কিন্তু তুমি এটা যদি কনস্ট্যান্ট 10⁴ রেখে দিতে, তার আর কোনো বিকৃতি ঘটতো না। এখন তুমি তার মধ্যে আরো বিকৃতি ঘটানোর জন্য কি করছো, এর মধ্যে ফোর্সটা আরো বৃদ্ধি করছো। বুঝছো? তো ফোর্সটা বৃদ্ধি করতেছো, দেখো ফোর্স বৃদ্ধি পাচ্ছে, স্ট্রেনটাও বৃদ্ধি পাচ্ছে, ফোর্স বৃদ্ধি পাচ্ছে, স্ট্রেনটাও বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পারছো? তো একটা ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত তোমার ফোর্স স্ট্রেসটা যাচ্ছে। এখন খেয়াল করো, এর মধ্যে তো এখনো অনেক রকম বিকৃতি ঘটেই গেছে, তাই না? তুমি ইয়েল লিমিটের পরে যদি আরো ফোর্স অ্যাপ্লাই করো, এর মধ্যে অলরেডি বিকৃতি ঘটা মানে তোমার ডিফরমেশন ঘটা শুরু করে। বুঝতে পারছো? মানে আস্তে আস্তে ছেঁড়া শুরু করে। এখন চিন্তা করো, এই বস্তুটা যদি আস্তে আস্তে ছেঁড়া শুরু করে, ধরো এক জায়গায় একটা ক্র্যাক চলে আসছে, তখন কি তোমার একে ছেঁড়ার জন্য আগের মতো অত বেশি ফোর্স দেওয়া লাগবে? একটু কম ফোর্স দিলেই এটা তখনই স্ট্রেন ঘটতে থাকবে না? ব্যাপারটা বুঝছো? তো তুমি যখন আপার স্ট্রেস লিমিটে পৌঁছাও, পৌঁছানোর পরে কি হয়, তোমার আর আগের মতো এরকম হাই স্ট্রেস দেওয়া লাগে না, একটু কম স্ট্রেস দিলেও বস্তুটার স্ট্রেনটা ঘটতে থাকে। তো কি হয়, তুমি খেয়াল করো, স্ট্রেসটা কমাচ্ছ, কমাই এই যে এখানে আসতেছো। বুঝতে পারছো? আসতে এখন খেয়াল করো, আমি কিন্তু স্ট্রেস কমাচ্ছি, কমাইলেও তোমার স্ট্রেনটা কি হচ্ছে, ঘটতেছে। এখানে আরেকটা নোটিসেবল বিষয় কি, আমি যদি স্ট্রেসটা কমাইও, এই স্ট্রেসটাও কিন্তু হিউজ পরিমাণ স্ট্রেস, ইয়েল্ড স্ট্রেসের থেকেও কিন্তু বেশি, তাই না? বুঝতে পারছো? এই যে আমি এখানে উপরে আসি না, দেখো স্ট্রেস কমাচ্ছি ঠিকই, কিন্তু তাও এই স্ট্রেসটা কি অনেক বেশি পরিমাণ স্ট্রেস তোমার মধ্যে আছে। এই স্ট্রেসের জন্য তোমার স্ট্রেন ঘটে। এরকম তুমি যদি এরকমই হিউজ স্ট্রেস অ্যাপ্লাই করতে থাকো, তাহলে এক সময় যে এখানে যে বস্তুটা ছিঁড়ে যাবে। এই আরটাকে হচ্ছে র্যাপচার লিমিট। কারো কি সমস্যা আছে? এটাই আমি আবার রিক্যাপ করে দিচ্ছি। এই আপার লিমিটে আপার স্ট্রেস কি বস্তুর মধ্যে এত তৈরি হয়? ফাটল, হ্যাঁ, ছোট ছোট ক্র্যাক তৈরি হয়। চলো আমি আরেকবার একটু রিক্যাপ করে দিই। না, স্থিতিস্থাপক সীমা তুমি এই যে এটাকে বলতে পারো, এতটুকু হচ্ছে ম্যাক্সিমাম স্থিতি। হ্যাঁ, তুমি যদি ধরো এটা হচ্ছে ইয়ার লিমিট, প্লাস্টিক লিমিট এতটুকু, এরপর হচ্ছে ইয়ার লিমিট। এখন ইয়ার লিমিট না, ইলাস্টিক লিমিট। ইলাস্টিক লিমিটে নিয়ে তুমি যদি সাথে সাথে ছেড়ে দাও, এ আবার আগের পজিশনে চলে আসবে। কিন্তু তুমি যদি ইয়ার লিমিটের যে রেখে দাও, ইলাস্টিক লিমিটের যে রেখে এই কনস্ট্যান্ট ফোর্সটা ধরে রাখো, তখন কি হবে, সে যে বিকৃতিটা আছে, বিকৃতিটা সেম পরিমাণ ফোর্সের জন্য বৃদ্ধি পেতে থাকে। বুঝতে পারছো? এবং তোমার একটা জায়গায় যে এই কনস্ট্যান্ট ফোর্সের জন্য আর বিকৃতি ঘটবে না, মানে আর স্ট্রেনটা ঘটবে না, তখন তোমার স্ট্রেনটা আরো ঘটানোর জন্য কি করতে হবে, ফোর্সটা আরো বৃদ্ধি করতে হবে।
বৃদ্ধি করতে করতে আপার স্ট্রেস লিমিটে চলে যায়। এই পজিশনগুলো অলরেডি তার মধ্যে ক্র্যাক চলে আসে। তো ক্র্যাক চলে আসলে কি হয়, তোমার তো তার বিকৃতি ঘটাইলে, ক্র্যাক যখন চলে আসবে বিকৃতি ঘটাইতে তো অত বেশি ফোর্স দেওয়া লাগতেছে না, বুঝতে পারতেছো, ইমাজিন করতে পারতেছো? তো অত বেশি ফোর্স দেওয়া লাগতেছে না, তখন কম ফোর্স দিলেও মানে কম স্ট্রেস দিলেও তার মধ্যে বিকৃতিটা ঘটে। তবে এই কম স্ট্রেসটাও কিন্তু কম না, তুমি চিন্তা করো এই কম স্ট্রেসটাও কিন্তু তোমার আলটিমেটলি ইলাস্টিক লিমিট অথবা ইয়েল লিমিট থেকে অনেক বেশি হচ্ছে, বুঝতে পারছো? তার মানে এখানে তুমি একটা জিনিস চিন্তা করো, বস্তুটা আলটিমেটলি সার্ভাইভ করতে পারে কতক্ষণ পর্যন্ত? ইয়েল লিমিট পর্যন্ত সার্ভাইভ করতে পারে না। ইয়েল লিমিটে চলে গেলে তো তার মধ্যে একটা পার্মানেন্ট ডিফরমেশন হয়েই গেছে, বুঝতে পারছো? তো আমরা ধরে নেই বস্তুটা কতক্ষণ সার্ভাইভ করতে পারে, ইয়েল লিমিট পর্যন্ত সার্ভাইভ করতে পারে আর কি, বুঝছো? তো বলো এগুলো কোথায় কাজে লাগে? হ্যাঁ, কোথাও কাজে লাগে না, বলো কি? ম্যাটেরিয়াল তো এখন সব জায়গায়। তুমি এই যে, হ্যাঁ, বাস্তব জীবনে তো তুমি কাজে লাগো না। ইঞ্জিনিয়াররা ধরো ফ্যানটা বানাইতেছে, ফ্যানটা বানানোর সময় তাকে চেক করতে হয় এই যে ফ্যানের হাতাগুলো আছে কোন পজিশনে যে ব্রেক করবে, বুঝতে পারছো? এখন তোমার ফ্যানের যদি তোমার স্ট্রেসে কম স্ট্রেসে যদি স্ট্রেইন বেশি হয়ে যায়, ফ্যান কিন্তু অলওয়েজ বাইরের দিকে একটা ফোর্স অনুভব করতেছে, কন্টিনিউয়াস ফোর্স, তাই না? কেন্দ্রবিমুখী ফোর্স অনুভব করতেছে। তো ফ্যানের কেন্দ্রবিমুখী ফোর্সের বিরুদ্ধে আবার ফ্যানের হাতাটা কেন্দ্রমুখী ফোর্স তৈরি করতেছে। এই ফোর্সের জন্য তো এই হাতাটা তোমার একসময় ক্র্যাক হওয়া শুরু হবে, তাই না? তো এইটা কত লিমিট পর্যন্ত, এই ফ্যানটা তোমার কত বছর পর্যন্ত চলবে একটা গ্যারান্টি দিয়ে দেয় না এটা? ফাও দেয় যদিও। তো ম্যাটেরিয়ালগুলো আসলে হয় কি, আমরা যদি একটা ম্যাটেরিয়াল 10⁶ লাইফ সাইকেলের বেশি হয় তখন আমরা বলি হচ্ছে কে হচ্ছে ইনফাইনাইট লাইফ আর কি, বুঝতে পারছো? তো এগুলো আসলে ওইভাবেই ডিজাইন করা হয় যাতে অনেক দিন টিকে আর কি। এগুলা তোমার ম্যাটেরিয়াল ভিতরে যে মোটর টটর আছে এগুলো নষ্ট হয়ে যাবে, কিন্তু ম্যাটেরিয়ালটা যাতে ঠিক থাকে, কারণ মোটর নষ্ট হলে তো তোমার মাথায় লাগতেছে না, কিন্তু এটা পাখাটা খুলে যদি তোমার মাথায় পড়ে তাহলে তুমি শেষ, বুঝতে পারছো? সব সবাই এগুলো না করলে তো হবে না, মেনটেন করা হয় এগুলা মেনটেন। আর নর্মালি এগুলো মেনটেন করা অত ইও না, কঠিন না। আচ্ছা, এটা কি আমি আবার রিক্যাপ করে দিব নাকি সবার সমস্যা? হ্যাঁ, সব তোমার যেখানেই ফোর্স আছে ওখানেই বিকৃতি ঘটতে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার বিকৃতি ওখানে হইতে থাকবে, কিন্তু ওই বিকৃতিটা খুবই কম হয় আর কি। তুমি আবার ফ্যানটা অফ করে দাও, আবার আগের জায়গায় ফেরত চলে আসতেছে। কারো কি এগুলা সমস্যা আছে কিনা বলো? এটা আমরা কার জন্য পড়ছি বলো তো? ডাকটাইল ম্যাটেরিয়ালের জন্য পড়ছি। এবার চলো ব্রিটেল ম্যাটেরিয়ালের জন্য। আচ্ছা, এখানে কিন্তু অনেক কাহিনী ঘটছে যে ইয়ের লিমিটে যে আস্তে আস্তে বিকৃতি হওয়া শুরু করছে, তাই না? তোমার ওই যে আলটিমেটে যে গেছে স্ট্রেসে তখন ফাটল টাটল ধরে, তাই না? তোমার ব্রিটেলের ক্ষেত্রে এত কাহিনী হবে না। দেখো, এটা ধরো আমি একটা ব্রিটল ম্যাটেরিয়ালের জন্য স্ট্রেস ভার্সেস স্ট্রেইন গ্রাফটা আঁকবো, বুঝছো? তো এখানে কি হয়, ব্রিটেলের ক্ষেত্রে তোমার ওই স্থিতিস্থাপক যে সীমাটা আছে সীমাটার মধ্যে পীড়ন আর বিকৃতিটা সমানুপাতিক হয়। এরপরে গ্রাফটা হয় হচ্ছে ধরো এখানে এই যে ইয়েল লিমিট আসছিল, তাই না? ইলাস্টিক লিমিট আসছিল, এত কিছু না এসে এই যে এই পয়েন্টটাকে ডিরেক্ট আমরা ইলাস্টিক লিমিট বলি। এরপরে তোমার এইটাই যে এরকম আলটিমেট স্ট্রেসে যায়, যে আস্তে আস্তে কমে যায় তখন আবার ফেল করে। এটা দেখছো, এটা আগেরটার মতো এত কাহিনী করতেছে না। এখানে কি বলি, এটা হচ্ছে আলটিমেট স্ট্রেস, এটা হচ্ছে র্যাপচার স্ট্রেস। এখানে কি হয়, শুরুতে কি হয়, তোমার পীড়ন আর বিকৃতিটা তোমার সমানুপাতিক হারে বাড়ে, এরপরে ইলাস্টিক লিমিট পর্যন্ত যায়। ইলাস্টিক লিমিট পর্যন্ত মানে কি, তুমি এখানে যদি ছেড়ে দাও সে কি হয় আবার আগের পজিশনে ফেরত আসবে। এখন তুমি এখানে ছেড়ে না দিয়ে যদি ফোর্সটা আরও বৃদ্ধি করতে থাকো তাহলে সে আস্তে আস্তে আলটিমেট স্ট্রেসে যাবে। আলটিমেট স্ট্রেসে যাওয়া পর্যন্ত তার মধ্যে তো বিকৃতি ঘটছেই। আলটিমেটে যাওয়ার পরে তার মধ্যে এত বেশি পরিমাণ ফোর্স দেওয়া লাগে না, কম ফোর্স দিলেও তোমার বিকৃতিটা ঘটে। যেটা আমি একটু ফোর্সটা কমায় দিলাম,
বিকৃতিটা ঘটতেছে, ঘটতে ঘটতে এই পজিশনে যে কি হবে, ফেরত ক্র্যাক করে যাবে, মানে ফেটে যাবে আর কি। মানে আমরা লেভেলে এখানে crack হয় না। হ্যাঁ, আপার লেভেলে এখানে ক্র্যাক হয়, তবে ওগুলো খুবই কম, বুঝছো? আচ্ছা, এখানে তোমরা একটা কোশ্চেন করতে পারতো যে আমি যদি আপার লেভেলের পরে স্ট্রেসটা না কমাই, এটা যদি বাড়াইতে থাকতাম তখন কি হতো? তুমি যদি স্ট্রেসটা বাড়াইতে থাকো, এটা আর এত দূর যাবে না। দেখো এটা কতটুকু আসছে, এতটুকু আসছে না, এটা তার আগেই তোমার শেষ, বুঝছো? আচ্ছা, এই ব্রিটেল ম্যাটেরিয়াল যেগুলো আছে, ব্রিটেল ম্যাটেরিয়ালগুলো মনে করবে এটা কি আমরা টেনসাইল ফোর্স দিছি না? আরেকটা ফোর্স হতে পারে কি কম্প্রেসিভ ফোর্স। টেনসাইলটা কি ছিল বলো তো? এই যে এরকম আমি টানতেছি, আর কম্প্রেসিভটা কি, এভাবে যদি আমি ভিতরের দিকে ফোর্স অ্যাপ্লাই করি, সেটা কি কম্প্রেসিভ ফোর্স। তো তোমার ব্রিটেল ম্যাটেরিয়ালগুলো কম্প্রেসিভ ফোর্সে বেশি তোমার ভালো ধর্ম প্রকাশ করতে পারি আর কি। এইটা কম্প্রেসিভের ক্ষেত্রে সেম পরিমাণেই দেখা যায়, এই যে এরকম হয়, বুঝতে পারছো? এটা হচ্ছে টেনসাইলের জন্য, এটা হচ্ছে কম্প্রেসিভের জন্য। তো এটা হবে সিগমা, এটা হবে এপসাইলন, বুঝতে পারছো? এই গ্রাফটা এখানে নাই, একটু লিখে রাখো। এবার চলো আমরা একটা শিখবো, কাজ টাজ বের করা শিখি। চলো, সঞ্চিত শক্তি বুঝবে, এগুলা সবাই তুলছো? হ্যাঁ, না সাইনের। আচ্ছা, খেয়াল করো, এই যে এই ম্যাটেরিয়ালটার ক্ষেত্রে খেয়াল করো, এই ম্যাটেরিয়ালটার ক্ষেত্রে আমি স্ট্রেস বাড়াচ্ছি, স্ট্রেন হচ্ছে। এখন এই পজিশনে যে আমি গেছি, এর মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়েছে না, বুঝতে পারছো? এই যে ছেড়ে দিলে এটা তো ব্যথা পাবা, তাই না? ব্যথাটা কেন পাও? এর মধ্যে শক্তি সঞ্চিত হওয়ার জন্যই তো তুমি আলটিমেটলি ওই ব্যথাটা পাচ্ছ, বুঝতে পারছো? তো এখন আমরা বের করব, তুমি যদি এটার মধ্যে ফোর্স অ্যাপ্লাই করো, স্ট্রেস স্ট্রেইন এগুলো ঘটে, তাহলে এর মধ্যে কতটুকু ফোর্স জমা হয়, বুঝছো? তো দেখো, আমরা ডাকটাইল ম্যাটেরিয়ালের জন্য কি দেখছিলাম, প্লাস্টিক লিমিট পর্যন্ত এমন দেখছিলাম, এরপরে ইয়ার লিমিটের জন্য এমন দেখছিলাম, এটা দেখছিলাম কি না বলো? এখন আমরা আমাদের সুবিধার জন্য একটা কাজ করি, যে স্থিতিস্থাপক সীমা যেটা, যে প্লাস্টিক লিমিট আর এল লিমিট, এটাকে সমান করে নেই আর কি, বুঝতে পারছো? এটা জাস্ট আমাদের সুবিধার জন্য আর কি। তো এটা হচ্ছে সিগমা, এটা হচ্ছে এপসাইলন, বুঝছো? এবার আসো আমরা ধরো এইটার নিচে যে এরিয়াটা আছে, এই এরিয়াটা একটু বের করে দেখি কি আসে। এরিয়া আন্ডার দি কার্ভ সমান কি আসবে? হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি, কি না বলো? হাফ গুণ ত্রিভুজ না, হাফ গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কি বিকৃতিটা, প্রস্থটা কি পীড়নটা। তো দেখো এখানে কি আসতেছে, ইকুয়াল হাফ পীড়ন। পীড়নের সূত্রটা কি ছিল? এফ বাই এ। আর বিকৃতির সূত্রটা কি ছিল? ডেল এল বাই, অথবা তো ছোট হাতের এল বাই বড় হাতের এল। এফ, এফের একক কি বলো তো? নিউটন পার মিটার স্কোয়ার, সরি নিউটন। আর এর একক কি? মিটার স্কোয়ার। আর এটার তো কোনো একক নাই, তাই না? তাহলে এটা কি আসতেছে? আচ্ছা, আমি একটা কাজ করলাম, হাফ উপরে দিলাম নিউটন, একটা মিটার দিলাম, এখানেও মিটার কিউব আসবে, বুঝতে পারছো? তো এই যে নিউটন মিটার, এটা মানে কি বলো তো? আচ্ছা, আমি তো একক নিয়ে কাজ করতেছি, এখন হাফটা না দেই। এই নিউটন মিটার একক কি বলো তো? জুল। আর এটা হচ্ছে মিটার কিউব, এটা কি আয়তন, বুঝতে পারছো? তাহলে এটাকে তোমার টোটাল এনার্জি, জুল মানে কি তোমার শক্তি অথবা কৃত কাজের সূত্র ই। তার মানে এটা কি বলতো, তুমি টোটাল এনার্জিটা যদি ই হয় আর এটা যদি আয়তন হয় ভি, বুঝতে পারছো? তাহলে খেয়াল করো, এই যে এরিয়া আন্ডার দি কার্ভ, এটা তোমার মেইনলি কি ইন্ডিকেট করতেছে? টোটাল এনার্জি বাই আয়তন। তাহলে আমরা এটাকে বলতে পারি না যে এই যে পীড়ন ভার্সেস বিকৃতি, এই কার্ভটার
যে এরিয়াটা আছে, এরিয়াটা ইন্ডিকেট করে হচ্ছে একক আয়তনে কতটুকু শক্তি সঞ্চিত হয়েছে। বুঝতে পারছো? এটা তো কাজ বোঝাচ্ছে, তাই না? তো কাজ মানে কি, আমি এই যে এতটুকু কাজ করছি, এটাকে এখান থেকে নিতে কাজ তো করা লাগছে। আমি যে কাজটা করছি এই কাজটাই তো এই রাবারের মধ্যে আবার শক্তি হিসাবে সঞ্চিত হয়েছে, তাই না? তো এই রাবারের মধ্যে সঞ্চিত শক্তি কি ই, আর রাবারটার আয়তনটা যেটা আছে, আয়তন বের করতে পারবা, আয়তনটা কি ভি। তাহলে আমরা কি বলতে পারি, একক আয়তনে সঞ্চিত শক্তি এটা ইন্ডিকেট করতেছে। তাহলে এই এরিয়া আন্ডার দি কার্ভ কি ইন্ডিকেট করে বলো তো? একক আয়তনে সঞ্চিত শক্তি। তাহলে আমরা এখানে বলতে পারি না পীড়ন ভার্সেস বিকৃতি, গ্রাফ এর ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি ইকুয়াল একক আয়তনে সঞ্চিত শক্তি। এটা কি কারো সমস্যা আছে? এটাকে কি দিয়ে প্রকাশ করা হয় আমি একটু দেখি। ভি দিয়ে প্রকাশ, ইউ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা খেয়াল করি ইউ সমান কি লিখতে পারি, হাফ ইন্টু ইউটা কি বলতো, ইউটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। বুঝতে পারছো? আর পীড়ন হচ্ছে তো সিগমা হচ্ছে পীড়ন, আর এপসাইলন হচ্ছে কি বিকৃতি। এবার আসে একটা জিনিস, আচ্ছা ইউকে আমরা কি লিখতে পারি, টোটাল এনার্জি বাই আয়তন, এটা লিখতে পারি হাফ পীড়ন, এটা হচ্ছে এফ বাই এ, এটা হচ্ছে এল বাই এল আই, লেখা যায় এইটুকু। এবার আসো আমি যদি টোটাল এনার্জিটা লিখতে চাই, ই সমান কি লেখা যায়, হাফ এফ বাই এ এল বাই এল আই গুণ ভি লেখা যায়। তো ই সমান কি লেখা যায়, হাফ এফ বাই এ এল বাই এল আই। ভি মানে কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণ দৈর্ঘ্য, তাই না? এটাকে কি লেখা যায়, এ ইন্টু এল আই লেখা যায়। তাহলে এল আই কাটাকাটি যাবে, সরি এ কাটাকাটি যাবে, দাঁড়া দুইটাই কাটাকাটি যাবে, হাফ এফ এল ডবল আছে। তাহলে ই ইকুয়াল হাফ অফ এফ এল, এটা আরেকটা সূত্র। আমরা এখান থেকে আরেকটা সূত্র আনার ট্রাই করব। কারো কি সমস্যা আছে এগুলোতে? তো ই এর সূত্র হচ্ছে আরেকটা কি, হাফ এফ এল। এবার আসো আমরা এখান থেকে এটাকে কাটলাম, এল আইটাকে কাটলাম না। হ্যাঁ, ছোট হাতের এল তো দৈর্ঘ্য বৃদ্ধি, হাফ দাঁড়াও, ওয়াই এর সূত্রটা কি ছিল, ওয়াই সমান এফ এল আই বাই এ এল, এফ এল আই বাই আচ্ছা এল বাই এল, ওয়াই এ বাই এফ। ওয়াইটা তো আচ্ছা দেখো এখানে একটু তাকাও, এই এফটাকে আমরা রিপ্লেস করতে পারি না, এফ সমান এই যে এখান থেকে দেখো ওয়াই এর সূত্রটা আমরা একটু আগে কি দেখছিলাম, ওয়াই ইকুয়াল এফ এল আই বাই এ এল। তাহলে এফ সমান কি ওয়াই এ এল বাই এল আই লেখা যায় এটা। তাহলে এই এফটাকে আমরা রিপ্লেস করে দিই, ওয়াই এ এল বাই এল আই, আর নিচে উপরে আরেকটা এল আছে। তাহলে আরেকটা সূত্র কি পাইছি, ওয়াই এ এল স্কোয়ার বাই এল আই, টু এল আই। এই সূত্রটা একটু মনে রাখি। বুঝতে পারছো এটা? এখানে কিছুই করি নাই, এফ এর জায়গায় এই যে আমরা ইয়ংস মডুলাস দেখলাম না একটু আগে, এফ ইন্টু এল আই বাই এ এল, এখান থেকে ফোর্সের ভ্যালুটা বের করছি। ফোর্সের ভ্যালুটা বের করে এই যে এই এফ এর মধ্যে বসাই দিছি। বসাইলে কি পাচ্ছি বলতো, ই সমান ওয়াই এ এল স্কোয়ার বাই এ এল আই। কারো কি এটাতে সমস্যা আছে? এখানে তিনটা সূত্র মনে রাখবা। একটা হচ্ছে তোমার একক আয়তনে সঞ্চিত শক্তি পরীক্ষা বের করতে দেয়,
দেখবে কি অনেকগুলো কোশ্চেনে যে একক আয়তনে সঞ্চিত শক্তি বের করো, তো তুমি পীড়ন ওই ক্ষেত্রে দেওয়া থাকবে, বিকৃতি টপ দেওয়া থাকবে, তো বের করতে পারবা। অনেক সময় টোটাল এনার্জিটা বের করতে দেয়, তখন তোমার ওয়াই কোশ্চেনে দেওয়া থাকে, এল দেওয়া থাকে, এ দেওয়া থাকে, তো এখানে বের করতে দিলেও এটা বের করতে পারবা। এখানে দেখো শীটের মধ্যে এই সূত্রটাকে আমি ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রমাণ করছি। ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রমাণ করলে তোমাদের কাছে কঠিন লাগতো, এই জন্য আমি অন্যভাবে একটু প্রমাণ করে দেখাচ্ছি। বুঝতে পারছো? তাহলে আমরা এবার একটা ম্যাথ করব, কারো সমস্যা থাকলে বলতে পারো। কয়টা বাজে দেখো তো একটু, 26 হয়ে গেছে। আচ্ছা একটা ম্যাথ করি, চলো এই ম্যাথটা করে শেষ। আইসিটি এক্সাম দিয়ে হাত ব্যথা করে কেমনি? আইসিটি লিখছো না বাংলা লিখছো? খ খ তুমি হাফ পেজ লিখলা তোমাকে 2 দিবে, 1 পেজ লিখলো দিবে, তার নাই এ প্লাস তো পাবা নাকি? আচ্ছা দেখো, সমান দৈর্ঘ্যের 3টি তারের ব্যাস, কোশ্চেনটা একটু পড়ো। আমি গ করাই দিচ্ছি, ঘটা তোমরা বাসায় করবা। সমান দৈর্ঘ্যের 3টি তারের ব্যাস যথাক্রমে 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার। তার 3টিকে সমান বল প্রয়োগ করে দৈর্ঘ্য বৃদ্ধি যথাক্রমে এত এত এত। প্রথম তারটির একক আয়তনে স্থিতিস্থাপক শক্তি নির্ণয় করো। পড়া কি বুঝছো? আজকে তো তোমাকে দেখতেছি তোমার মনোযোগ নাই। আচ্ছা, প্রথম তারটির একক আয়তনে স্থিতিস্থাপক সঞ্চিত শক্তি, এরা সূত্র কি ছিল? ইউ সমান হাফ পীড়ন গুণ এপসাইলন সিগমা, এটা হচ্ছে ওমেগা না, সিগমা মেল, শোনো না ওই সিগমা, এটা হচ্ছে এপসাইলন। আচ্ছা, তো তোমার পীড়নের সূত্রটা কি? এফ বাই এ, আর এপসাইলনের সূত্রটা হচ্ছে এল বাই এল। তো হাফ, এখানে এফ কত দেওয়া আছে? তার 3টিতে সমান বল 5 × 10⁻³ দেখো এটা বের করতে বলছে। তারগুলা কি হয়? সিলিন্ডার আকৃতির হয় না নরমালি? এই যে এ হচ্ছে এই যে এইটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে এটা কি পাই আর স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার। পাই আর কত দেওয়া আছে? প্রথম তার না 1 মিলিমিটার, মিলিমিটার ও, তাহলে 0.5 × 10⁻³ স্কয়ার। আর দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হয়েছে? যথাক্রমে 5% হয়েছে। 5% যদি হয়, হ্যাঁ 1 মিলিমিটার মানে কি 0.5 মিটার ব্যাসার্ধ। আর দৈর্ঘ্য বৃদ্ধি 5% হয়েছে। 5% মানে কি এল বাই এল কত দেওয়া আছে? 5%, তার মানে এটা হচ্ছে 0.05। কারো কি সমস্যা আছে এটাই? তো ঘরটা বাসায় করি, আজকে তোমাদের এদিক পর্যন্তই থাক। না কালকে তোমাদের পড়া অফ, পরশুদিন পড়াবো, পরশুদিন আর এর পরের দিন পড়াবো। হ্যাঁ রবিবার তো এমনি করা থাকে। বাংলা আগে থাক, আগে পড়াই দেখি। বাংলা কি পড়া লাগে? লাল